আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন। লিখেছেন রিয়াজ রাজ। কথাটি বলে ইমাম সাহেব আবার সালাম দেন। এরপর পিছু হেঁটে উনি চলে যেতে লাগলেন। রিয়াজ এবং রিয়াজের বাবা স্পষ্ট দেখেন ইমাম সাহেব অন্ধকারে যেন মিলিয়ে গেল। কারো বুঝতে বাকি রয়নি যে উনি ইমাম সাহেব নয়, উনি সেই জিন যিনি কদিন আগেও এসেছিল। কিন্তু ইনি কে? সত্যি রিয়াজদের ভালো চাচ্ছে, নাকি কোনো ধোঁকা? অশরীরীকে বিশ্বাস করতে নেই। খারাপগুলো প্রতি পদে মানুষকে ধোঁকা দেয়। এ নিয়ে চিন্তায় পড়ে যান সবাই। এদিকে রিয়াজের মনেও একটা সন্দেহ জেগে যায়। রিয়াজের বাবাকে কেন তাবিজ বাঁধতে বলা হয়েছে? সন্ধ্যায় উনি আসার পর রিয়াজ ঘ্রাণও পেয়েছে। রিয়াজের বারবার মনে হতে লাগলো ওর বাবার মাঝেও কোনো বিশেষ কারণ আছে। ইমাম রূপের সেই জিন যে তাবিজ দিয়ে গেছে, এটা কোমরে বাঁধবে নাকি বাঁধবে না তা ভেবে চিন্তিত সবাই। রিয়াজের বাবা নীরবতার মাঝে বলল, এই জিন কদিন আগেও এসেছে, আমাদের সত্যটা জানিয়েছে, নষ্ট খাবার দিয়ে জিনদের আটক করেছে। আজ আমাদের তাবিজ দিয়ে গেছে। আমার মনে হয় জিনটা ভালো। রিয়াজের বাবার কথায় বাকিরাও হ্যাঁ সম্মতি দেয়। রিয়াজ আর কিছু না ভেবে সেই জিনের কথা মতো ঘরের দরজার উপরে একটা তাবিজ বেঁধে দেয়। এরপর ঘরের ভিতর একটা পুঁতে দেয়। বাকি দুইটা রিয়াজ এবং রিয়াজের বাবা কোমরে বেঁধে নেয়। কিন্তু একটা বিষয়ে সবাই খেয়াল করে, সেটি হলো যখন তাবিজ ভিন্ন স্থানে রাখা হচ্ছিল, তখন বাহিরের পরিবেশটা কেমন বদলে গিয়েছিল। বারবার সবার মনে হচ্ছিল বাহিরে ঝড় শুরু হবে। কিন্তু এই সময়টা শীতকাল, এই সময় ঝড় হবার কথা নয়। ব্যাপারটা অলৌকিক হলেও তারা এইটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে, কারণ সবাই বুঝতেই পারছেন এর চেয়ে বড় অস্বাভাবিক পরিস্থিতি পাড়ি দিয়ে এসেছে ওরা। রাত 11:54। কিছুক্ষণ পর 12টা বাজতে যাবে। যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রিয়াজ আর তাজকিয়া এখনো সজাগ। শুয়ে শুয়ে দুজনে এই জিনের ব্যাপারেই আলাপ করছিল। এই জিন তাদের জীবনে আসার আগে কত সুন্দর ছিল সব, কত হাসি খুশি জীবন ছিল তাদের। বাহিরের জগতের এই অশরীরী না এলে কত ভালো সময় কাটত সবার। এইসব বিষয়ে তারা কথাবার্তা চালাচ্ছে। কথার মাঝে তাজকিয়া রিয়াজকে প্রশ্ন করল, আচ্ছা, আপনি বললেন যখন কবিরাজের কাছে যাচ্ছিলেন, অর্থাৎ সিএনজিতে, তখন আপনাদের জিনের সর্দার আক্রমণ করতে এসেছিল। আর কবিরাজ আপনাদের বলল তিনি ওনার জিন পাঠিয়ে জিনের সর্দারকে আটকিয়েছে। আমার এখানে কেমন একটা খটকা লেগে যাচ্ছে। যদি আমাদের পিছনে লেগে থাকা জিনটা সত্যিই জিনের সর্দার হয়, তবে কবিরাজ কিভাবে সাধারণ জিন দ্বারা আপনার দেহে তাকে প্রবেশ করালো? আচ্ছা, মানলাম কোনোভাবে করিয়েছে, তবে বোতলবন্দি করতেও তো কবিরাজ জিনের সাহায্য নিয়েছে। জিনের সর্দারকে বন্দি করতে অন্য সাধারণ জিন কিভাবে সাহস দেখিয়েছে? ঠিক আছে, আমি এটাও মানলাম কোনোভাবে করিয়েছে। তাহলে একটা সাধারণ জিন কিভাবে আমাদের সাহায্য করতে আসছে, তাও ইমামের রূপ নিয়ে? ওটা তো সাধারণ জিন, সে তাদের বাদশার বিপক্ষে কিভাবে লড়াই করে, তাও আবার নষ্ট তরকারি দিয়ে সর্দারকে আটকায়। কেমন একটা গোলমাল লাগছে। তাজকিয়ার পুরো কথা শুনে রিয়াজ নিজেও থ হয়ে যায়। কথায় ভুল কিছু তো নেই। অনেকক্ষণ ভাবার পর রিয়াজ তাজকিয়াকে বলল, সব প্রশ্নের উত্তর একমাত্র কবিরাজ দিতে পারে, কিন্তু উনি নিজেই তো বিপদগ্রস্ত, কার কাছে চাইব উত্তর? কথাটা শেষ হতে না হতে রিয়াজের রুমে পূর্বে যে জানালা আছে সেটি খটখট করতে শুরু করে। শব্দের সাথে সাথে রিয়াজ আর তাজকিয়া চুপ হয়ে যায়। ঘরে লাইট জ্বলছে, কিন্তু বাহিরের শব্দটা কিসের? কান খাড়া করে ওরা শুনতে চাইলে আর সেই শব্দ আসে না। জানালায় দুবার কেউ টোকা দিয়েছে। রিয়াজ আর তাজকিয়ার নজর জানালায়। কিছুক্ষণ পর জানালার বাহির থেকে গরুর শব্দ ভেসে আসে। আগেই জেনেছেন আপনারা, রিয়াজদের বাসার পূর্ব পাশে রিয়াজদের গোয়াল ঘর। হঠাৎ গরুর ডাক শুনে রিয়াজ ভেবে নেয় অন্য কিছু। হয়তো জিনটা গরুকে হত্যা করতে চাইছে। যেহেতু তাবিজ শুধু ঘরেই, বাহিরে তো তাবিজ নেই। রিয়াজ টর্চলাইট নিয়ে লাফ মেরে বিছানা ছেড়ে নামে। তাজকিয়া ভয়ে বিছানাতেই বসে আছে। রিয়াজ জানালা খুলে বাহিরে টর্চ মারে, কিন্তু কিছুই নেই। টর্চের আলোয় একটু দূরে গোয়ালঘর দেখা যাচ্ছে। সেখানে গরু এখনো বাঁধা।
রিয়াজ আবার টর্চ অফ করে জানালা বন্ধ করতে যাবে, তখনই একটা অস্বাভাবিক দৃশ্য দেখে সে। গোয়াল ঘরের পিছনে যে আম গাছটি আছে, সেই গাছের উপরে দুইটা জ্বলন্ত চোখ রিয়াজের দিকে তাকায়। রিয়াজ সেদিকে তাকিয়ে যখন চোখ দুইটা দেখে, সাথে সাথে সেদিকটায় টর্চ লাইটের আলো মারে। আর টর্চের আলোতে রিয়াজ যা দেখে এটিও অস্বাভাবিক। রিয়াজ দেখে হুবহু মানুষের মতো একটা অশরীরী, যার পুরো দেহ মানুষের মতো, কিন্তু মুখ একটা জন্তুর মতো। যেন তার গলা থেকে নিচে মানুষ, আর মাথাটা কোনো জানোয়ার। সে অর্ধ জানোয়ারের সারা দেহে কোনো কাপড় নেই, তবে তার সারা দেহের কোনো গঠনও নেই। পুরো দেহে চামড়া নেই, নাভি নেই, নেই বুকের পাঁজর ইত্যাদি। রিয়াজ যখন তার দিকে টর্চ লাইটের আলো মারে, সেই অর্ধ জানোয়ারটা আনুমানিক 2 সেকেন্ড রিয়াজের দিকে তাকিয়ে এক লাফে অন্য গাছে চলে যায়। এরপর গাছের পাতার সাথে যেন মিলিয়ে গেল। রিয়াজ সাথে সাথে জানালা অফ করে হুক লাগিয়ে দেয়। জানালা অফ করে ভয়ার্ত চেহারা নিয়ে রিয়াজ পিছনে ঘুরে তাকায়। দেখে তাজকিয়ার চোখেও ভয়ের ছাপ। রিয়াজ ভেবেছে তাজকিয়াকে বলবে না কিছু। সেই ভাবনার মাঝে তাজকিয়া নিজেই বলল, আমিও দেখেছি তাকে। আমার জীবনে এই প্রথম আমি ভূত দেখলাম। কথাটা বলে তাজকিয়া ভয়ে কাঁপতে শুরু করে। রিয়াজ তাজকিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য সাথে সাথে কাছে এসে বলল, আমার কাছে তাবিজ আছে, তাই সে ঘরে ঢুকতে পারছে না। এই জন্য বাহিরে থেকে ভয় দেখাতে চাচ্ছে। ওদের ভয় পেলেই ভয়, তার বদলে দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়ো, ওসব কিছু না। কথাটা বলে রিয়াজ বিছানায় উঠে তাজকিয়ার পাশে শুয়ে পড়ে। তাজকিয়াও ভয়ে রিয়াজকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। এরপর টানা 7 দিন রিয়াজদের সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কোমরে তাবিজ সবসময় বাঁধা থাকে রিয়াজের। প্রতিদিনের মতো এশার নামাজ শেষ করে রিয়াজ মসজিদ থেকে বের হয়। সবাই জানেন মসজিদ রিয়াজদের বাড়ির সামনেই। মসজিদ থেকে বের হয়ে রিয়াজ বাড়ির গেটে প্রবেশ করে। সেই মুহূর্তে রিয়াজ খেয়াল করে তাজকিয়া দৌড়ে আসে তার দিকে। তাজকিয়ার চোখে মুখে ভয়ের ছাপ। মনে হচ্ছে মাত্র কিছুর সাথে যুদ্ধ করে এসেছে। কাঁপা স্বর এবং ভয়ার্ত চাহনিতে তাজকিয়া রিয়াজকে বলল, আপনার মা এশার নামাজ পড়তে অজু করতে গিয়ে পানিতে পড়ে গেছে, এরপর ডুবে গেছে, তাড়াতাড়ি আসুন। রিয়াজ কথাটা শুনতে মা বলে এক চিৎকার দিয়ে দৌড় লাগায়। তাজকিয়া এবং রিয়াজ দৌড়ে যায় পুকুর ঘাটে। পুকুর ঘাটে নামার ঠিক আগের মুহূর্তে রিয়াজের মা রিয়াজকে ডাক দিয়ে বলে, কিরে, কি হয়েছে? মায়ের স্বর শুনে রিয়াজ থমকে দাঁড়ায়। পিছনে ঘুরে দেখে রিয়াজের মা দরজায় দাঁড়িয়ে রিয়াজকে ডাক দিল। তাহলে তাজকিয়া কেন মিথ্যে বলল? এই কথাটা ভাবার মাঝে আশ্চর্যজনকভাবে রিয়াজ দেখে রিয়াজের মায়ের সাথে তাজকিয়াও ঘর থেকে বেরিয়ে এলো। তাজকিয়া যদি ঘর থেকে মাত্র বের হয়, তবে রিয়াজের সাথে কে? সাথে সাথে রিয়াজ পিছন ঘুরে তাকায়, কিন্তু দেখে কেউ নেই। কিছুক্ষণ আগে যে ভয়ার্ত স্বরে রিয়াজকে ডেকে পুকুরে এনেছে, তার কোনো অস্তিত্বই নেই। বুঝতে বাকি রয়নি ওটা তার স্ত্রী ছিল না। সাথে সাথে তাবিজের কথা মনে পড়ে রিয়াজের। কোমরে হাত দিয়ে চেক করতে গেলে রিয়াজ দেখে কোমরে তাবিজ বাঁধা নেই। ওটা মসজিদে অজু করার সময় খুলে রেখেছিল, আর পড়তে মনে নেই। কোমরে তাবিজ নেই দেখে রিয়াজের শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের শিহরণ নেমে যায়। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন। লিখেছেন রিয়াজ রাজ। কিছুক্ষণ আগে যে ভয়ার্ত স্বরে রিয়াজকে ডেকে পুকুরে এনেছে, তার কোনো অস্তিত্বই নেই। বুঝতে বাকি রয়নি ওটা তার স্ত্রী ছিল না। সাথে সাথে তাবিজের কথা মনে পড়ে রিয়াজের। কোমরে হাত দিয়ে চেক করতে গেলে রিয়াজ দেখে কোমরে তাবিজ বাঁধা নেই। ওটা মসজিদে অজু করার সময় খুলে রেখেছিল, আর পড়তে মনে নেই। কোমরে তাবিজ নেই দেখে রিয়াজের শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের শিহরণ নেমে যায়। তৎক্ষণাৎ রিয়াজ এক দৌড়ে দরজার কাছে চলে আসে। রিয়াজের মা এবং স্ত্রী কিছুটা আঁচ করে নিয়েছে, তবে মূল কাহিনী তাদের জানতে আগ্রহ জন্মায়। রিয়াজ কাউকে কিছু না বলে এক দৌড়ে আবার যায় মসজিদের দিকে। এরপর অজুর স্থান থেকে তাবিজটা নিয়ে কোমরে বেঁধে দেয়। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে রিয়াজ আবার ঘরের দিকে রওনা দেয়। বাসায় আসার পর রিয়াজের বাবা সহ সবাই জানতে চায় মূল ঘটনা। রিয়াজ সবাইকে ব্যাপারটা খুলে বলার পর রিয়াজের বাবা বলে, আল্লাহর কাছে লাখ শুকরিয়া, তোকে হেফাজতে রেখেছে।
কিন্তু আমি এইটা বুঝলাম না, তুই অজুখানায় তাবিজ কেন ফেলে এলি? ওটা কোমর থেকে খোলার কি দরকার ছিল? সে বিষয়ে আর কি বলবো। কোমরে তাবিজের দড়ি টাইট হয় অনেক। উঠতে বসতে কোমরে আঘাত লাগে। যদিও বাড়িতে রিস্ক থাকে, তাই কষ্ট হলেও কোমরে রাখি। কিন্তু মসজিদ অর্থাৎ আল্লাহর ঘরে তো শয়তান প্রবেশ করবে না। তাই সেখানে সাহস করে তাবিজ খুলে অজু করেছি। এই বোকামি আর কখনো করা যাবে না। কোমরের একটু কষ্ট সহ্য করলে অন্তত ওই অশরীরীদের কষ্ট থেকে বাঁচবি। আর টাইট হলে দড়ি একটু বড় করে বাঁধতে পারতি। এত কিছু মাথায় ছিল না। ঠিক আছে, এখন বেঁধে নে। আর কাল থেকে দোকানে যা একটু। সন্ধ্যার আগে বাসায় চলে আসিস। আমি খেতে একটু কাজ করব। সামনে ধান নিয়ে কাজ করতে হবে। অনেক কাজ বাকি, আছি চিন্তায়। সমস্যা নেই, আপনি এদিক সামাল দিন, আমি দোকান সামাল দিব। এইভাবে কাটতে থাকে দিন। সবকিছু ঠিকঠাক ছিল। সবার মাঝে একটা শক্তি প্রবেশ করে। সেই ইমাম সাহেবের রূপ ধারণ করে জিনের দেওয়া তাবিজ পড়ার পর থেকে কোনো সমস্যা হয় না। রিয়াজ সহ তার পুরো পরিবার একটু সময় নিয়ে ঢাকাতেও যায়। ঢাকায় হসপিটালের বেডে শুয়ে থাকা হামজাকে দেখে সবাই মোটামুটি মন খারাপ করে। কত সুন্দর এবং শক্তিশালী একজন ব্যক্তি আজ বৃদ্ধ হয়ে এইভাবে গুজে শুয়ে আছে। হাত পা চিকন হয়ে হাড্ডিতে লেগে গেছে। দেখলে যে কারো মায়া জন্মে যাবে। কিন্তু করার আছে কি? হামজা যা পারেন, অর্থাৎ হামজার যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতাবান কবিরাজ খুঁজেও পায় না তারা। যেহেতু এত শক্তি হাতে থেকেও হামজার এই অবস্থা হয়েছে, সেখানে অন্যরা করবে কি? এইভাবে কাটতে থাকে দিন। কেটে যায় আরও একটি মাস। রিয়াজের বাবা কৃষিকাজ নিয়ে ব্যস্ত হয়, আর রিয়াজ দোকান সামাল দেয়। লেখক সাহেব, বাকিটা পরে শুনুন। আজ একটু তাড়া আছে আমার। কি বলেন ভাই, আপনি বললেন 12টা অবধি থাকবেন। ঘড়িতে সময় তো দেখুন। শিট, 1টা বেজে গেছে। আমি উঠি তাহলে। আচ্ছা শুনুন, সব তো ঠিক হয়েই গেল। আপনার গল্প কি এখানেই শেষ? না লেখক সাহেব, এরপরেই ঘটে মূল ঘটনা। শুনতে হয়তো আপনার কাছে ঘটনায় এক নতুন টুইস্ট মনে হবে, কিন্তু সেটি তো আমার সাথেই হয়েছে। হঠাৎ এমন এক টুইস্ট আসবে আমি নিজেও ভাবতে পারিনি। কি টুইস্ট এসেছে ভাই? বলেন না, দেখেন পাঠকরা চাতক পাখির মতো চেয়ে আছে। তারাও জানতে চায়, আর আমি তো আরও বেশি। শুধু এইটুকু বলুন, টুইস্ট কি নিয়ে? এইভাবে শুনলে তো ঘটনার স্বাদ হারাবেন লেখক সাহেব। কাল এসে পুরোটা শোনাবো আপনাকে। ঘটনার স্বাদ না পেলে ঘটনা শুনে লাভ কি হবে বলুন? আমাকে কথাটা বলে তিনি উঠে যান। এরপর রাস্তা থেকে একটা অটো নিয়ে চলে যান। আমি যেন আবার ঘোরে ডুবে যাচ্ছি। কিসের টুইস্ট এসেছে এই গল্পে? সব তো সমাধান হয়েই গেছে। আর কিছু বুঝি বা না বুঝি, অন্তত এইটা বুঝলাম, পরের ঘটনা না শোনা অবধি আমার ঘুম হবে না। সেদিন হিমছড়ি থেকে আমিও চলে এলাম বাসায়। বসে বসে ভাবছিলাম উনার জীবনের গল্পটা। কত রহস্যময় সময় পার করে এসেছেন। আমরা সাধারণ মানুষজন কত আয়াসে দিন কাটাচ্ছি। কিন্তু এই জগতে অনেকের সাথে প্রতিনিয়ত কত অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। যাদের সাথে হয় তারাই বুঝে এর যন্ত্রণা। শুধুমাত্র তারাই জানে, যাদের সাথে দেখা হয়ে যায় অন্য জগতের কারো সাথে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন। লিখেছেন রিয়াজ রাজ। সেদিন হিমছড়ি থেকে আমিও চলে এলাম বাসায়। বসে বসে ভাবছিলাম উনার জীবনের গল্পটা। কত রহস্যময় সময় পার করে এসেছেন। আমরা সাধারণ মানুষজন কত আয়াসে দিন কাটাচ্ছি। কিন্তু এই জগতে অনেকের সাথে প্রতিনিয়ত কত অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। যাদের সাথে হয় তারাই বুঝে এর যন্ত্রণা। শুধুমাত্র তারাই জানে, যাদের সাথে দেখা হয়ে যায় অন্য জগতের কারো সাথে। কোনোভাবে রাতটা পার করলাম। হয়ে গেল সকালবেলা। ঘুম থেকে উঠে সবার আগে আমি লোকটিকে কল দিলাম। প্রতিবারের মতো এবারও তিনি আমার কল রিসিভ করলেন না। হতাশ হয়ে আমি কয়েকবার কল দিলাম, কিন্তু আমার কল রিসিভ করার কোনো নামগন্ধ নেই ওনার। অবশেষে নিত্যদিনের মতো চলে গেলাম নিজের ব্যবসায়িক কাজে। সবকিছু গুছিয়ে সারাদিন কাটিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি অপেক্ষা করছিলাম কখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর সাথে সাথে ওনার মুখ থেকে তার জীবনের গল্পটাও শোনা হয়ে যাবে।
কিন্তু এই কথাটা সত্যি, অপেক্ষার সময়টা কেমন যেন শেষ হতে চায় না। অপেক্ষা ছাড়া তো সময় কোন দিক দিয়ে চলে যায় ধরাও যায় না। কিন্তু কোনো কিছু নিয়ে যখন আমরা অপেক্ষা করি, তখন সেই সময়টা যেন শেষ হতেই চায় না। যাই হোক, আমি অপেক্ষা করছিলাম সন্ধ্যার। শুধু গল্প শুনলেই তো আর হচ্ছে না, ব্যবসায়িক কাজেও তো মন দিতে হবে আমার। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল। প্রতিদিনের মতো আজকেও আমি আমার কর্মীদের ছুটি দিয়ে দিচ্ছিলাম। তখন আমার একজন কর্মী আমাকে প্রশ্ন করল, বুঝলাম না স্যার, কদিন ধরে দেখছি আপনি খুব একটা বিষয় নিয়ে চিন্তিত আছেন। কি হয়েছে আপনার? গতকালকে আমাদেরকে দ্রুত ছুটি দিয়ে দিলেন, আজকেও খুব তাড়াহুড়ো করতে দেখা যাচ্ছে। কোথাও যাবেন নাকি? কর্মীর কথা শুনে আমি একটু হেসে উত্তর দিলাম, একটা নতুন টুইস্টের ব্যাপারে জানার আগ্রহ জন্মেছে। আমার প্রোফাইল ঘেঁটে দেখিস, কিছু দিনের মধ্যেই জেনে যাবি। আর শুন, যদি কোনো ভিখারি এসে তোর থেকে টাকা চায়, তবে কোনো প্রশ্ন না করে টাকা দিয়ে দিস, নয়তো ঘোর বিপদ হয়ে যাবে। আমার কথা শুনে আমার কর্মী দেখলাম কিছুটা বেকুব হয়ে রয়েছে। সে আমার কথার অর্থ বুঝেনি, তাই সেটা নিয়ে চিন্তিত হয়ে গেল। তার ঘোর কাটানোর জন্য আমি বললাম, এত চিন্তা করে লাভ নাই, আমার প্রোফাইল ঘাঁটলেই বুঝতে পারবি। এদিকে সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমের আকাশে। আমি আবার সেই লোকটিকে কল দিতে লাগলাম। প্রথম দুটি কল তিনি রিসিভ না করলেও ৩ নাম্বার কল তিনি রিসিভ করে আমাকে বলতে শুরু করলেন, লেখক সাহেব, অনেক কল দেখলাম আপনার। এত উত্তেজিত হওয়ার কিছু নেই। গতকালকের স্থানে চলে যান, আমি আসছি। কথাটা বলে তিনি কলটা কেটে দিলেন। আমিও ফ্রি হয়ে সেই নিরিবিলি স্থানে পৌঁছে গেলাম। চায়ের অর্ডার পরে দেয়া যাবে। সিগারেটের প্যাকেট ৩টা একসাথে কিনে অপেক্ষা করছিলাম লোকটির জন্য। আমার অপেক্ষার অবসান ঘটল তারও ১ ঘন্টা পর। যার মুখ থেকে আপনারা পুরো গল্পটা শুনেছেন, তিনি এসেই আগে আমার পাশে বসলেন। গত রাতের মতো চায়ের অর্ডার দিয়ে দিলাম। আমি একটা সিগারেট ধরালাম, তিনি একটা ধরালো। দোকানে মামা চা নিয়ে আসতে আসতেই লোকটা সিগারেটে টান দিচ্ছিল এবং আমাকে তার গল্পটা শুনিয়ে যাচ্ছে। উনি যেভাবে বলেছিলেন, আমি ঘটনা সেখান থেকে আবার শুরু করছি। রিয়াজের বাবা তখন কৃষিকাজে মন দিতে লাগলেন এবং রিয়াজ সামাল দিতে লাগলেন তাদের মুদি দোকানটি। প্রায় ১ মাস কেটে যাবার পর একদিন বিকেলে ইমাম সাহেবের রূপ ধারণ করা জিনটা রিয়াজের দোকানে আসলেন। রিয়াজ উনাকে দেখেই লাফ মেরে উঠে দাঁড়ান। জিনটা রিয়াজকে বলল, আমি অসুস্থ ছিলাম বহুদিন, তাই গ্রামে সময় কাটিয়ে দিয়েছি। কি অবস্থা তোমার? ওনার মুখে এমন কথা শুনে রিয়াজের বুঝতে বাকি রইল না যে উনি জিন নয়, এটা অরিজিনাল ইমাম সাহেব। রিয়াজ দোকান থেকে বের হয়, এরপর ইমাম সাহেবের কাছে গিয়ে আগে সালাম দেয়। ইমাম সাহেব সালামের উত্তর নিয়ে বলল, আমাকে দেখে তোমার চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কি হয়েছে এ কদিন? ইমাম সাহেবের কথা শুনে রিয়াজ একরাশ চিন্তা নিয়ে বলতে শুরু করল সব। ইমাম সাহেবের রূপ ধারণ করে সেই জিনের আগমন, তাবিজ দেওয়া সহ যা যা ঘটনা ঘটেছে সব বলেছে। ইমাম সাহেব সবকিছু শুনে বলল, কি, হামজা হসপিটালে? আমি অসুস্থ ছিলাম, তাই কোনো খবর রাখিনি এ কয়েক মাস। তাছাড়া তোমার মুখে যা বর্ণনা শুনলাম, তা শুনে আমার অন্য কিছু মনে হচ্ছে। ইমাম সাহেবের কথায় রিয়াজের কৌতূহল বেড়ে যায় শোনার জন্য। রিয়াজ ইমাম সাহেবকে তথ্য দিতে বললে ইমাম সাহেব বলেন, আমার চেহারা ধরে আসা, তাবিজ দেওয়া, তোমাদের উপকার করা জিনটা আর কেউ না, সেটি হামজার জিন। হামজা কোমায় থাকলেও সে তার কাজ চালিয়ে যাচ্ছে। কারণ আমার রূপ ধারণ করে যেহেতু এসেছে, আমার ৯০ ভাগ মনে হচ্ছে এটি হামজার কাজ। তার মানে এ কদিন আমি অসুস্থ ছিলাম না, হামজা আমাকে অসুস্থ বানিয়ে রেখেছিল, যাতে তোমাদের উপকার করতে পারে জিন দিয়ে, তাও আমার রূপ ধারণ করে। আর গতকাল রাতে যেহেতু আমি সুস্থ হয়েছি, তবে যদি আমার ধারণা সঠিক হয়, তাহলে এতক্ষণে হামজা ঠিক হয়ে গেছে। ইমাম সাহেব কথাটা শেষ করতে না করতে রিয়াজের ফোনে রিয়াজের বাবার কল আসে। রিয়াজ ফোন হাতে নিয়ে কল রিসিভ করতেই রিয়াজের বাবা বলল, রিয়াজ, হামজার বাড়ি থেকে কল এসেছে। উনি বাড়িতে এসেছে আজ দুপুরবেলা। আমাদের যেতে বলেছে শীঘ্রই। তুই দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি আয়।
রিয়াজের বাবার কথা শুনে রিয়াজ স্পষ্ট বুঝে যায় ইমাম সাহেবের কথাগুলো পুরোপুরি সত্য। অর্থাৎ কোমায় থেকেও এ কদিন হামজা তাদের উসিলা হিসেবে রক্ষা করেছে। যদিও রক্ষা করার মালিক আল্লাহ, তিনি চেয়েছেন বলেই হামজার দ্বারা রিয়াজদের উপকার করলেন। রিয়াজ ইমাম সাহেবকে তৎক্ষণাৎ বলে, ইমাম সাহেব, আপনার ধারণা পুরোপুরি সত্যি। হামজা সুস্থ হয়েছেন এবং আমাদের উনার বাড়িতে যেতে বললেন। চলুন আপনিও আমাদের সাথে। হয়তো উনি এই সমস্যার সমাধান করতে যাচ্ছেন। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থাকলেন, কিছু ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, চলুন তবে যাওয়া যাক। রিয়াজ তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে দেয়। এরপর ইমাম সাহেব সহ রওনা করে রিয়াজদের বাড়ির উদ্দেশ্যে। বিকেল শেষ হয়ে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। রিয়াজ আর ইমাম সাহেব বাড়িতে পৌঁছালে দেখেন সেই সিএনজি ড্রাইভার ইকবাল সাহেব এবং রিয়াজের বাবা গাড়িসহ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। রিয়াজ এবং ইমাম সাহেবকে দেখে রিয়াজের বাবা বললেন, কিরে রিয়াজ, জিন তোর সাথে কি করে? রিয়াজের বাবার কথা শুনে ইমাম সাহেব এবং রিয়াজ একটা হাসি দিয়ে উঠল। রিয়াজের বাবা অবাক হয়ে তাকিয়েছিল তখনও। রিয়াজ হাসি থামিয়ে বলল, উনি জিন না, আমাদের আসল ইমাম সাহেব। আমাদের সাথে হামজার বাড়িতে যাবেন। চলুন রওনা করি। গতবারের মতো ইকবাল সাহেবকে নিয়ে রওনা করেন তারা। এইবার আর রিয়াজের মা আসেনি। রিয়াজ, ইমাম সাহেব, রিয়াজের বাবা এবং ইকবাল সাহেব যাচ্ছেন। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। হামজার বাড়িতে যাওয়ার সময় গতবারের কথা কেউ ভুলে নেই। যদিও ইমাম সাহেবের প্রথম অভিজ্ঞতা, কিছু দূর যেতেই মাগরিবের আজান হয়ে যায়। ইকবাল সাহেব রাস্তার পাশে একটা মসজিদের সামনে গাড়ি থামালে সবাই গাড়ি থেকে নেমে পড়ে। মাগরিবের নামাজ শেষ করে সবাই আবার আসে গাড়িতে। গাড়ি চলছে মেইন রোড বেয়ে হামজা সাহেবের বাড়ির উদ্দেশ্যে। গতবার ছিল সকাল, ঘন কুয়াশা। এইবার হচ্ছে ঘন কুয়াশার সাথে ঘুটঘুটে অন্ধকার। হাইওয়ে রোড, তাই অনেক ট্রাক বাস চলাচল করছে। ভয়ের কিছু তখনও ঘটেনি। ঘটল তো ওই সময়ে যখন পুরো রোড ফাঁকা হয়ে যায়। ইকবাল সাহেব খেয়াল করলেন, এতক্ষণ যেভাবে বাস ট্রাক ইত্যাদি চলাচল করেছে, এখন তার ছায়াও দেখা যাচ্ছে না। না আছে হাইওয়ে রোডে একটা গাড়ি, না আছে মানুষজন। সাধারণত গভীর রাত, অর্থাৎ রাত 2টা-3টাতেও হাইওয়ে রোডে মানুষ চলাচল করে। অনেক গাড়ি তো আছেই, কিন্তু এইবার তার পুরো ব্যতিক্রম। ঘড়িতে মাত্র 7টা বেজে 14 মিনিট। অথচ রোড এমন হয়ে গেছে যেন এই রোডটাই পরিত্যক্ত। ঢাকা শহরে যেমন রাত বিরাত ল্যাম্পপোস্টের আলো থাকে, গ্রাম অঞ্চলে তো তেমন কোনো সুবিধা নেই। হোক এটি হাইওয়ে রোড, কিন্তু বাজার ভিত্তিক এলাকা ব্যতীত রাস্তায় কোনো আলোর ব্যবস্থা করা নেই। গাড়িতে সবাই কিছুটা ভয় পায়। কারো বুঝতে বাকি রয়নি অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। কারণ হুট করে হাইওয়ে রোড এইভাবে এত দ্রুত ফাঁকা হবার কথাই না। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, পুরো রোড ফাঁকা। এই পরিস্থিতির মাঝে ইকবাল সাহেবের সিএনজি এর আলো এবং শব্দ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব অনুভব করা যায় না। ও হ্যাঁ, শীত অনুভব করা যায়। ইমাম সাহেব মনে মনে দোয়া পড়তে শুরু করেন। রিয়াজ আর রিয়াজের বাবার কোমরে তাবিজ বাঁধা আছে, তবুও উনারা ভয়ে কাঁপছে। কিন্তু গাড়ির ঠিক সামনে বসা ইকবাল সাহেব বেশ ভয়াতুর অনুভূতি নিয়ে গাড়ি চালাচ্ছিল। যদিও বলেছিলাম শীত অনুভব হচ্ছে, কিন্তু ইকবাল সাহেবের বেলায় তার অনেকটা উল্টো। ইকবাল সাহেব অনুভব করেন প্রচণ্ড উষ্ণতা। ইকবাল সাহেবের মনে হচ্ছিল ওনার সিটের পাশে বসে কেউ ওনার দিকে এক পলকে তাকিয়ে হাসছে, কোনো শব্দ ছাড়া। যেহেতু রিয়াজ, ইমাম সাহেব এবং রিয়াজের বাবা গাড়ির পিছনে বসেছে, তাই সামনে একা ড্রাইভ করছে ইকবাল সাহেব। গা ছমছমের এই পরিবেশে এমন মনে হওয়া স্বাভাবিক। ইকবাল সাহেব যখন অনুভব করে কেউ উনার পাশে বসে আছে, তখন উনি হালকা চোখ বাঁকা করে তাকিয়ে দেখলে কাউকে দেখে না। মনের ভুল ভাবা যায়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী এটি হবার কথা। আরও কিছু দূর যাবার পর ইকবাল সাহেব এইবার শক্তপোক্ত কিছু অনুভব করলেন। ইকবাল সাহেবের ঘাড়ে কারো হাতের স্পর্শ। ইকবাল সাহেব মনে মনে ভাবলেন, হয়তো পিছনে যারা বসেছে তাদের হাত ওনার ঘাড়ে লেগেছে, আর নয়তো এটি জিনের কাজ।
উনার দুই রকম ভাবনা মিথ্যা প্রমাণিত হয় পরপরই। ইকবাল সাহেব অনুভব করলেন হাতটি উনার ঘাড় ঘুরিয়ে বুকে চলে এসেছে। ইকবাল সাহেবের আর কিছু বুঝতে বাকি রয়নি। এটি কার কাজ সেটি তিনি পুরোপুরি বুঝে যান, কিন্তু ড্রাইভে মন দিতে হবে ওনার। তাই যত কিছু হয়ে যাক, হাত গাড়ির স্ট্যান্ড থেকে সরায়নি। এদিকে হাতটি বুক বরাবর এসে ইকবাল সাহেবের বাম হাতের উপরে চলে যায়। এত লম্বা হাত ভাবনা করতেও ভয় লাগে। ঘাট থেকে রবারের মতো হাতটি লম্বা হতে হতে ইকবাল সাহেবের হাতের উপর চলে এলো। বিষয়টি স্বাভাবিক নয় মোটেও। ইকবাল সাহেব গাড়ি চালানোর মাঝে এক পলক হাতটির দিকে তাকায় এবং উনি দেখেন একটি ভয়ঙ্কর হাত এটি। পুরো হাতের মাঝে লম্বা কালো কালো লোম আছে, যেন কোনো কালো বাদরের হাত এটি। ইকবাল সাহেব এত লম্বা এবং ভয়ঙ্কর হাতটা দেখে যখনই চমকে উঠলেন, তখনই ইকবাল সাহেবের কানে কানে কেউ বলল, তোর মৃত্যু তোকে নিতে এসেছে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন, লিখেছেন রিয়াজ রাজ। আরও কিছু দূর যাবার পর ইকবাল সাহেব এইবার শক্তপোক্ত কিছু অনুভব করলেন। ইকবাল সাহেবের ঘাড়ে কারো হাতের স্পর্শ। ইকবাল সাহেব মনে মনে ভাবলেন, হয়তো পিছনে যারা বসেছে তাদের হাত ওনার ঘাড়ে লেগেছে, আর নয়তো এটি জিনের কাজ। উনার দুই রকম ভাবনা মিথ্যা প্রমাণিত হয় পরপরই। ইকবাল সাহেব অনুভব করলেন হাতটি উনার ঘাড় ঘুরিয়ে বুকে চলে এসেছে। ইকবাল সাহেবের আর কিছু বুঝতে বাকি রয়নি। এটি কার কাজ সেটি তিনি পুরোপুরি বুঝে যান, কিন্তু ড্রাইভে মন দিতে হবে ওনার। তাই যত কিছু হয়ে যাক, হাত গাড়ির স্ট্যান্ড থেকে সরায়নি। এদিকে হাতটি বুক বরাবর এসে ইকবাল সাহেবের বাম হাতের উপরে চলে যায়। এত লম্বা হাত ভাবনা করতেও ভয় লাগে। ঘাট থেকে রবারের মতো হাতটি লম্বা হতে হতে ইকবাল সাহেবের হাতের উপর চলে এলো। বিষয়টি স্বাভাবিক নয় মোটেও। ইকবাল সাহেব গাড়ি চালানোর মাঝে এক পলক হাতটির দিকে তাকায় এবং উনি দেখেন একটি ভয়ঙ্কর হাত এটি। পুরো হাতের মাঝে লম্বা কালো কালো লোম আছে, যেন কোনো কালো বাদরের হাত এটি। ইকবাল সাহেব এত লম্বা এবং ভয়ঙ্কর হাতটা দেখে যখনই চমকে উঠলেন, তখনই ইকবাল সাহেবের কানে কানে কেউ বলল, তোর মৃত্যু তোকে নিতে এসেছে। রিয়াজ পিছনের সিট থেকে স্পষ্ট দেখতে পায় ইকবাল সাহেব প্রচুর ভয় পাচ্ছেন। রিয়াজ কিছু বলতে যাবে, তখনই ইকবাল সাহেব বললেন, ভয়ের কিছু নেই, আমরা সঠিক সময় সঠিক স্থানে পৌঁছে যাব। ইকবাল সাহেবের কথাটি কেমন স্বাভাবিক ছিল না। সবার মনে হলো উনি খুব রাগী কণ্ঠে এই কথাটি বলেছেন। রিয়াজ সহ সবাই এইবার খেয়াল করলেন ইকবাল সাহেবের সিএনজি আগের চেয়ে জোরে চলছে। ইমাম সাহেব ব্যাপারটা এইবার বুঝে যান। ইকবাল সাহেব আর ইকবাল সাহেবের মাঝে নেই। গাড়িতে অস্বাভাবিক কিছু চলছে। এদিকে ইকবাল সাহেব এইবার এত জোরে গাড়ি চালাচ্ছেন, রাস্তা ছেড়ে যেন গাড়ি বাতাসে উড়ে বেড়াচ্ছে। ইমাম সাহেব আচমকা চিৎকার দিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেবের মুখে কালেমার উচ্চারণ শুনে ইকবাল সাহেব রাগান্বিত স্বরে বললেন, তোরা আমাকে আটকাতে পারবি না, আমি এক্ষুনি তোদের মেরে ফেলব। কথাটা বলতে বলতেই গাড়ি ঝাঁকড়ানো শুরু হয়, যেন রাস্তার উপর অনেক পাথর পড়ে আছে এবং সেই পাথরের উপর গাড়িটা ঝড়ের গতিতে চলছে। রিয়াজ আর রিয়াজের বাবা ভয়ে হাউমাউ করে চিৎকার দিতে শুরু করে, কিন্তু ইমাম সাহেব চোখ বন্ধ করে সূরা পাঠ করে যাচ্ছেন। এদিকে রিয়াজ খেয়াল করে গাড়ির সামনে অনেক বড় একটি গাছ এবং ইকবাল সাহেব সিএনজিটা সেই গাছের দিকেই নিচ্ছে। অনেক স্পিডে যাচ্ছে গাড়ি। কিছুক্ষণের মধ্যেই সেই গাছের সাথে গাড়ি সংঘর্ষণ হবে। রিয়াজ আর রিয়াজের বাবা জোরে এক চিৎকার দিয়ে ওঠে। ততক্ষণে তাদের গাড়িটা সেই গাছের সাথে সজোরে মেরে দেয়। হয়ে যায় বড়সড় অ্যাক্সিডেন্ট। গুনগুন করে কারো সূরা পাঠের শব্দে রিয়াজের চোখ খোলে। দেখে রিয়াজ গাড়িতে শুয়ে আছে। রিয়াজের বাবা, ইমাম এবং ইকবাল সাহেব রিয়াজের দিকেই তাকিয়ে আছে। রিয়াজ শোয়া থেকে উঠে দেখে সবাই স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে আর সূরা পাঠ করে যাচ্ছে। রিয়াজ লাফ মেরে উঠে প্রশ্ন করে, আমরা তো অ্যাক্সিডেন্ট করেছি, বেঁচে গেলাম কিভাবে? ইমাম সাহেব এবার সূরা পড়া বন্ধ করে বলল, আমরা কোনো অ্যাক্সিডেন্ট করিনি, ওরা ধোঁকাবাজ। আমাদের যা দেখিয়েছে আমরা সেটাই দেখেছি। ওসব গাছ, রাস্তার উপর পাথর,
গাড়ি বাতাসে উড়া সব ধোঁকা ছিল। গাড়ি সম্পূর্ণ ঠিক আছে আর আমরাও ঠিক আছি। সবাই জ্ঞান হারিয়েছিলাম। উঠে দেখি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেবের কথা শুনে রিয়াজ কি বলবে নিজেই ভেবে পায় না। পুরো বাকরুদ্ধ হয়ে যায়। মনে মনে ভাবে, এইভাবেও ধোঁকা দেওয়া যায়? এদিকে ইমাম সাহেব ইকবাল সাহেবকে বললেন, চলুন আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি আবার। এইবারে আর কোনো সমস্যা হয়নি। রিয়াজ সহ ওরা সুস্থভাবেই হামজা কবিরাজের বাড়িতে উপস্থিত হন। গাড়ি থেকে নামার পর সবাই খেয়াল করে হামজাদের উঠোনে অনেক ময়লা আবর্জনা, যেন কত বছর ধরে এখানে কেউ বসবাস করে না। চারদিকে একটু ভালোভাবে তাকাতেই হামজার সাথে থাকা লোকটি ঘর থেকে বেরিয়ে আসলেন। উনাকে দেখে ইমাম সাহেব কিছু বলতে যাবেন, তার আগেই উনি বললেন, তাড়াতাড়ি আসুন, সময় হাতে কম। লোকটার কথায় সবাই তাড়াহুড়ো করে বাড়িতে প্রবেশ করে। বাড়ির ভেতরে প্রবেশ করার পর দেখতে পায় হামজা ধ্যানরত অবস্থায় বসে আছে এবং মুখে কিছু মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। রিয়াজসহ সবাই রুমে উপস্থিত হতেই হামজা বললেন, গোল বৃত্তের মাঝে বসে যান। রিয়াজ গোল বৃত্তের দিকে এগিয়ে যাবে, তখনই হামজা আবার বললেন, আপনি না, আপনার বাবাকে বসতে বলুন। রিয়াজ অবাক হয়ে তার বাবার দিকে তাকায়। ইমাম সাহেব নিজেও রিয়াজের বাবার দিকে তাকায়। রিয়াজের বাবার মুখে তখন একটা ভয়ের ছাপ ফুটে উঠেছে, যেন উনি কিছু লুকাতে চাচ্ছেন। রিয়াজের বাবা একটু এদিক সেদিক তাকিয়ে গুটি পায়ে হেঁটে যায় বৃত্তের মধ্যে। সাদা পাউডার দিয়ে আঁকা একটি বৃত্ত, যা মন্ত্রের আয়ত্তে। রিয়াজের বাবা বৃত্তের মাঝে বসতেই হামজা তার সামনে থাকা একটি পাত্র থেকে কিছু লাল পাউডার বের করে। এরপর সেই পাউডারে কিছু মন্ত্র পড়ে নিক্ষেপ করে রিয়াজের বাবার দিকে। সেই মুহূর্তে দেখা যায় রিয়াজের বাবার আসল রূপ। মন্ত্রপুত সেই পাউডার রিয়াজের বাবার গায়ে স্পর্শ হতেই উনি চিৎকার দিয়ে বলতে লাগলেন, এটি তুই ঠিক করিসনি হামজা, তোকে অকেজো বানিয়েছিলাম, এইবার সোজা মৃত্যু দিব। রিয়াজের বাবার কথা শুনে রিয়াজ, ইকবাল এবং ইমাম সাহেব চোখ বড় করে তাকায়। রহস্য কি এখানে? উনি এমন ব্যবহার করলেন কেন? হামজা রিয়াজের বাবার দিকে তাকিয়ে এইবার রাগী স্বরে বললেন, পেরেছিস আমাকে আটকাতে? বৃদ্ধ আর অকেজো করেও আমাকে দমিয়ে রাখতে পারলি না। তুই আমার দেহকে বিদ্ধ করতে পেরেছিস, আমার মস্তিষ্ককে পারিসনি। এখন বল, উনার দেহ সারা জীবনের জন্য ছাড়বি কিনা? এমন কি দোষ করলেন উনি, যার কারণে ওদের তিল তিল করে শেষ করে দিচ্ছিস? হামজার কথা শুনে রিয়াজ, ইকবাল এবং ইমাম সাহেব এইটুকু বুঝলেন যে রিয়াজের বাবার দেহে অন্য কেউ আছে এখন। এটি উনি না, উনার দেহে কেউ ভর করেছে। এদিকে হামজার প্রশ্নে রিয়াজের বাবার ভেতরে ভর করা শয়তানটি বলল, না, যাব না। আমার অনেক ক্ষতি করেছে এই বৃদ্ধ লোক। আমার সন্তানকে তীর তীর করে শেষ করে দিয়েছে। আমিও উনার সন্তানকে শেষ করে দিতে চাই। রিয়াজকে শেষ করে দেওয়ার পর আমি চলে যাব। রিয়াজের বাবার দেহে থাকা শয়তানের কথা শুনে হামজা প্রশ্ন করলেন, আমাকে শুরু থেকে বল, কি হয়েছে প্রথম থেকে শোনা, এরপর আমি তোকে সাহায্য করব। কবিরাজের কথা শুনে রিয়াজের বাবার দেহে থাকা জিনটি একটু শান্ত হয়। এরপর ধীর স্বরে বলতে লাগলো শুরু থেকে। সেই জিন যেইভাবে বলেছে আমি সেইভাবে লিখছি। বলছে জিন, একদিন কোনো এক মায়া আমাকে টানছিল, যেন জোরপূর্বক কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি বুঝে যাই মানুষ জাতির মধ্যে কেউ আমাকে বশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এরপর আমি উপস্থিত হই এই রিয়াজের বাবার সামনে। গভীর রাতে উনি বাসার পিছনে মোমবাতি জ্বালিয়ে বসে আছেন। সেখানে বসে তিনি ব্ল্যাক ম্যাজিক করে আমাকে বশ করতে চাচ্ছিলেন। আমাদের জিন জাতির একটি নিয়ম রয়েছে, কেউ আমাদের বশ করতে চাইলে আমরা আগে তাদের ভয় দেখাই। বশ করার সময় যদি সে আমাদের বিদঘটে চেহারা দেখে ভয় পায়, তবে আমরা বশ হই না। আর যদি কেউ ভয় না পেয়ে মন্ত্র উচ্চারণ করতে থাকে, তবে তাদের কাছে আমাদের হার মানতে হয়। ওই সময় আমাদের দেহে অনেক জ্বালাপোড়া করে, যেন শরীরে আগুন ধরে যাবে। এটি আজ থেকে আরও ৪৫ বছর আগের ঘটনা। এখন উনার ৭০ বছর, অর্থাৎ যখন উনার ২৫ বছর বয়স, সেই সময়ে উনি ব্ল্যাক ম্যাজিক করার জন্য আমাকে বশ করতে চায়। আমি উনাকে ভয় দেখানোর চেষ্টা করলে উনি কোনো ভয় পায় না, উল্টো মন্ত্রপাঠ করে আমার জ্বালাপোড়া বাড়াতে শুরু করে। শেষমেশ আমি না পেরে উনার কাছে নত হই। এরপর উনি আমাকে আদেশ করলেন, আমি একটি মেয়েকে পছন্দ করি,
কিন্তু ওর বাবা আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। হয়তো ওর বাবাকে তুই রাজি করাবি, নয়তো শেষ করে দিবি। যত যাই হোক, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। রিয়াজের বাবার আদেশ শুনে আমার কিছু করার ছিল না। আমি উনার আদেশ মানার জন্য রিয়াজের নানার স্বপ্নে একজন ইমাম সাহেবের রূপ নিয়ে যাই। স্বপ্নে উনাকে আমি আমার পরিচয় দিলাম। বললাম, আমি একজন জিন। ওর মেয়ের সাথে যদি রিয়াজের বাবার বিয়ে না হয়, তাহলে তার পরিবারকে শেষ করে দিব। এইভাবে প্রতিদিন রিয়াজের নানাকে স্বপ্ন দেখালে উনি বুঝে যান এবং রিয়াজের বাবাকে রাস্তায় একা পেয়ে ইচ্ছেমতো গালাগাল করলেন। রিয়াজের নানা হুমকিও দিলেন, উনি নাকি এলাকার চেয়ারম্যানকে নালিশ করবেন উনাকে জাদুটোনা করার অপরাধে। রিয়াজের বাবা সেদিন আমাকে আদেশ দেয়, কাউকে বলার আগেই আমি যেন রিয়াজের নানাকে মেরে ফেলি। কিন্তু আমি একজন ভালো জিন ছিলাম, কখনো কারো ক্ষতি করিনি। এইভাবে কাউকে হত্যা করতে পারছিলাম না আমি। কথাটা আমি রিয়াজের বাবাকে জানাতেই উনি আমার সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে বন্দি করে ফেলে। যেহেতু আমি ওনার বশে ছিলাম, তাই আমার বাচ্চাকে সহজে বন্দি করে নিলেন উনি। আমি অনেক আকুতি মিনতি করে বলেছি আমার বাচ্চাকে ছেড়ে দিতে। উনি আমাকে কড়া ভাষায় জবাব দিলেন, যদি ওই মেয়ের সাথে আমার বিয়ে না হয়, তবে তোর বাচ্চাকে আমি শেষ করে দিব। কথাটা বলে তিনি আমার বাচ্চাকে অগ্নিগৃহে, আগুনের অদৃশ্য রাজ্যে বন্দি করে ফেলে। আমার সন্তানের দেহ পুড়তে শুরু করে। আমি কষ্ট সহ্য করতে না পেরে চেয়ারম্যানের কাছে যাওয়ার আগেই রিয়াজের নানাকে পুকুরে ফেলে মেরে ফেলি। সবাই জানে রাস্তা দিয়ে হাঁটার সময় উনি পা পিছলে পুকুরে পড়ে যান, তারপর মারা যান। কিন্তু কেউ এইটা জানতো না, ওনাকে রিয়াজের বাবা হত্যা করিয়েছে আমাকে দিয়েই। সেটিও বাদ। আমি হত্যা করার পর আমার বাচ্চাকে ফেরত নিতে আসি। তখন রিয়াজের বাবা আমার বাচ্চাকে মুক্তি দিতে গিয়ে ভুল মন্ত্র পড়ে ফেলে, যার ফলে আমার বাচ্চা অগ্নিগৃহে সারা জীবনের জন্য আটকে যায়। তাতে আর লাভ কি? ওই অগ্নিগৃহে কোনো জিন একদিন থাকলেই মারা যায়। আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে রিয়াজের বাবা। আমি চাইলে তখনই রিয়াজের বাবাকে খুন করতে পারতাম। কিন্তু ওই দিন তার সামনে আমি প্রতিজ্ঞা করে বলেছিলাম, আমিও তার সন্তানকে হত্যা করব। অনেক বছর অপেক্ষা করার পর আমার সময় এসেছে। তার এই সন্তানকে আমি তীর তীর করে মারব। আমাকে কেউ ঠেকাতে পারবে না, আপনিও না। রিয়াজের বাবার দেহে থাকা জিনের কথা শুনে কবিরাজ সহ সবাই কষ্ট পেতে থাকে। কত নির্যাতন হয়েছে জিনটার সাথে। রিয়াজের বাবার অপরাধ সত্যিই রয়েছে, কিন্তু এখন সব মিটমাট তো করতে হবে। সেই সুবাদে কবিরাজ বলল, আমি উনার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। অনেক কষ্ট তো দিলেন ওদের, এইবার আপনি চলে যান। না, আমি যাব না। আপনি আমাকে অনুরোধ করবেন না। ক্ষমা উনিও আমার কাছে চেয়েছে, আমি উনাকে ক্ষমা করব না। আমার বাচ্চাকে ছেড়ে দেওয়ার জন্য আমি কম অনুরোধ করিনি। দেখুন, মানুষ ভুল করেই। উনি ভালোবাসায় অন্ধ হয়ে হয়তো ভুল করেছিলেন। আপনি ওনার ছেলেকে মারলে কি আপনার সন্তানকে ফিরে পাবেন? দিয়ে দিন বাতিল করে। করব না। আমি রিয়াজকে হত্যা করব আগে, এরপর ওর পুরো পরিবারকে শেষ করব। এই রকম করলে আমি আপনাকে বন্দি করতে বাধ্য হব। আপনার পরিবারকেও শেষ করে দিব। ঠিক আছে, তবে দেখা যাক। 4 দিন পর রিয়াজের বাবা সবার কাছে ক্ষমা চায়। রিয়াজের মায়ের কাছেও ক্ষমা চায়। উনি উনার এই ভুলের যন্ত্রণা এত বছর নিজের ভিতর চেপে রেখেছিলেন। চাইছিলেন বারবার প্রকাশ করার, কিন্তু নিজেকে খুনি প্রমাণ করতে কে বাঁচায়? সেই কষ্ট থেকে রিয়াজের বাবা এতদিন সব চেপে রেখেছিলেন এবং নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন। লেখক সাহেব, আমার গল্প এখানেই শেষ। আমি আজও ভয়ে থাকি। হামজা সেই জিনকে সেদিন বোতলবন্দি করে নিয়েছিল, এরপর পুঁতে রেখেছে কোনো এক নিরিবিলি স্থানে। কিন্তু কখনো যদি কেউ সেই কাচের বোতলে আঘাত করে ভেঙে ফেলে, তবে চিন্তা আবার মুক্তি পাবে এবং আমার ক্ষতি করতে নেমে পড়বে। দাঁড়ান ভাই, ঘটনা তো ক্লিয়ার বুঝলাম না। পাবলিকের মার খাওয়াবেন নাকি আমাকে? যদি এই জিন নিয়েই পুরো গল্প হয়, তবে ওই ভিখারি জিনের কি হলো? ওর কথা শোনানোর পর কোনো ভিখারি দেখলে আমি ভয়ে দৌড় দিচ্ছি। কিন্তু শেষমেশ ভিখারি জিনের অস্তিত্ব পেলাম কোথায়? ভিখারি জিন ছিল অন্য একটি জিন,
যাকে হামজা আগেই বন্দি করেছে। সে জিনের সর্দার ছিল ঠিকই, কিন্তু বন্দি থেকে ব্ল্যাক ম্যাজিক করত আমার বাবার মাঝে থাকা জিনকে দিয়ে। যখন হামজা এইটাকেও বন্দি করে, তখন জিনের সর্দার তার শক্তি হারায়, আর সেই ভিখারি জিনটাও বন্দি রয়ে যায় বোতলে। আচ্ছা, এটা বুঝলাম, কিন্তু ইমাম সাহেবের রূপ নিয়ে আপনাদের সাহায্য করত কে? ওটা হামজার জিন ছিল। হামজা কোমায় থেকে ইমাম সাহেবের চেহারায় একটা জিন পাঠায়, যার মাধ্যমে আমাদের তাবিজ আর তথ্য দিচ্ছিল। তাহলে জিনের মেয়ের কি হলো? যে আপনাকে বিয়ে করেছে, ওই যে 4 ঘন্টায় 4 দিন জিন রাজ্যে নিয়ে বিয়ে করেছে। জিনের সর্দার বন্দী হবার পর তারা আর সাহস করেনি দাবি নিয়ে আসতে। যেহেতু সেখানে আমার মত ছিল না, বা আমাকে বশ করে বিয়ে করানো হয়েছিল, তাই সেই বিয়েকে জিন জাতিরাই বহিষ্কার করেছে। এটি হামজার মাধ্যমে জানতে পারি। আরেকটা প্রশ্ন ভাই, লাস্টে যে জিন, অর্থাৎ যার সন্তানকে আপনার বাবা মেরেছিল, সেই জিনের সব কথা সত্য ছিল? ওরা তো ধোঁকাবাজ। কিভাবে বিশ্বাস করবেন সব সত্য ছিল? হামজার আঁকা ওই গোল বৃত্তের মাঝে কোনো অশরীরী মিথ্যা বলে না। যারা সত্যিকারের কবিরাজ, তাদের আঁকা ওই গোল বৃত্তে মিথ্যা কথা বললে অশরীরীরা সাথে সাথে মরে যায়। বুঝলাম, কিন্তু কিন্তু কি? না, মানে কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। কিছুই না, আপনি এই ঘটনা শেষ করতে দিতে চাইছেন না, কিন্তু আর খুঁটিয়ে লাভ নেই। আমার জীবনের গল্প এইটুকু। এখন আমি কক্সবাজার জব করি, আর শুনলাম আপনিও কক্সবাজারে থাকেন। তাই আপনার সাথে যোগাযোগ করেছি, যাতে আমার জীবন কাহিনী লিখে সবাইকে শোনাতে পারেন। না, আমি যেন আরও কি প্রশ্ন করতে চাচ্ছি। লেখক সাহেব, আমাকে ছাড়েন, ঘুম পাচ্ছে আমার। ঠিক আছে, কিন্তু যদি পাঠকরা আমাকে কোনো প্রশ্ন করে, আমি আপনাকে কল দিয়ে উত্তর বলে দিব। আপনি তা কমেন্টে লিখে দিবেন। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আপনার গল্পটি লিখব কাল থেকে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।